ওকে, তো অনেকদিন ভিডিও বানানো হয় নাই। তো আজকে একদম মানে ইচ্ছা আছে যে ইনশাল্লাহ পিরিয়ডিক প্রপার্টিস এর ফুল চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আর কথা না বলি, প্রথমে আমরা শুরু করি হলো আমাদের এফ ব্লক এলিমেন্ট। আমরা ডি ব্লক পর্যন্ত দেখছিলাম, ডি ব্লক পর্যন্ত এলিমেন্ট এবং তাদের কি প্রপার্টি হয় সেগুলো দেখছিলাম। আমাদের এফ ব্লক দিয়ে শুরু করি। আচ্ছা, এফ ব্লক এলিমেন্ট গুলো হলো সেগুলা, যদি আমরা পিরিয়ডিক টেবিলের দিকে তাকাই, দেখবা হলো যে আমাদের এফ ব্লক থাকে হলো আমাদের থার্ড পিরিয়ডে, সরি থার্ড গ্রুপে, গ্রুপ নাম্বার 3 তে থাকে হলো আমাদের এফ ব্লক গুলো। এবং আমাদের পিরিয়ড নাম্বার হলো 6 আর 7 এ থাকে। পিরিয়ড নাম্বার 6 এবং 7-এ আমাদের এফ ব্লক এলিমেন্ট গুলো আছে। এখন এফ ব্লক এলিমেন্ট গুলো আমাদের যে নর্মাল পিরিয়ডিক টেবিল ওর ভিতরে নাই, ওটার নিচে দুইটা আলাদা সারি করা আছে, দুইটা রো আছে এইরকম। সেই দুইটা রোতে প্রত্যেকটাতে রেসপেক্টিভলি 15টা করে এলিমেন্ট আছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো প্রথম যে প্রথম যে রোটা আছে সেখানে আছে হলো আমাদের 4F যে এলিমেন্ট গুলো সেগুলো, এবং সেকেন্ড ইয়েতে আছে হলো আমাদের 5F এর এলিমেন্ট গুলো। আচ্ছা, তো 4F এ যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা বলি হলো ল্যান্থানাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ। এবং আমাদের যে সেকেন্ড মানে 5F এর যেগুলো সেগুলোকে আমরা বলি হলো অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাইড সিরিজ। আচ্ছা, তো এটা মোটামুটি গেল। এখন যে এইগুলোর প্রপার্টি কিরকম হয় সেটা যদি আমরা দেখি, আমাদের যে ল্যান্থানাইড, সে ল্যান্থানাইড সিরিজের প্রথম এলিমেন্টটা হলো আমাদের ল্যান্থানাম, এবং এটার অ্যাটমিক নাম্বার হলো 57। ল্যান্থানাম, এই হলো ল্যান্থানাইড সিরিজ, অন নামের অনুসারে এটা করছে। এবং সিমিলারলি আমাদের যে 5F এ যে প্রথম এলিমেন্টটা সেটা হলো আমাদের অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাম। সো ওইটা 89, ওইটা অনুযায়ী এটার নামকরণ হয়েছে। আমাদের ল্যান্থানাইড গুলাকে, ল্যান্থানাইড সিরিজ যে আছে, ল্যান্থানাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ, এই ল্যান্থানাইড সিরিজের একটা নাম আছে। এই গ্রুপ, এই সিরিজটার একটা নাম আছে, নিকনেম, বলে হলো এদেরকে রেয়ার আর্থ এলিমেন্ট, রেয়ার আর্থ এলিমেন্ট, কারণ এরা মাটিতে খুবই রেয়ারলি পাওয়া যায়, এই জন্য ওইটার নাম দিচ্ছে হলো রেয়ার আর্থ এলিমেন্ট। আরেকটাই হলো যে আমাদের যে ল্যান্থানাইট সিরিজ আছে, এই ল্যান্থানাইট সিরিজের এলিমেন্ট গুলার আমাদের প্রধান প্রিন্সিপাল অক্সিডেশন নাম্বার, প্রিন্সিপাল অক্সিডেশন নাম্বার, এটা হলো +3। অনেক কেসে এটা +4, +5ও দেখা যায়। অনেক কেসে আমাদের এটা +4, +5ও দেখা যায়, কিন্তু নর্মালি যদি এমসিকিউ দেয় যে আমাদের ল্যান্সনাইট সিরিজের আমাদের অক্সিডেশন নাম্বার কত, সেটা হলো +3। আচ্ছা, এখন এটার একটা মানে ল্যান্সনাইট সিরিজের, আমি অ্যাকচুয়ালি এখান থেকে বুঝতে পারি যে ল্যান্সনাইট সিরিজ না কথা বলছি। ল্যান্সনাইট সিরিজের একটা ইউজ আছে, নর্মালি আমি কোথাও দেখি নাই, কিন্তু বইয়ে আছে, এজন্য আমি বলি। এটা হলো যে ল্যান্সনাইট সিরিজের যে এলিমেন্ট গুলো আছে তারা লাইট অ্যাবজর্ব করে, লাইট অ্যাবজর্ব করে হলো ইউভি লাইট এবং আইআর, মানে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট রে, এবং আমাদের ইনফ্রারেড রে যেগুলো থাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের, আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড লাইট অ্যাবজর্ব করে, এবং এগুলো অ্যাবজর্ব কইরা আমাদের রিলিজ করে হলো ভিজিবল লাইট, ভিজিবল লাইট স্পেকট্রামে, ভিজিবল লাইট স্পেকট্রাম। মানে যে আমাদের ইউভি লাইট এবং আইআর রে এগুলো কিন্তু আমরা দেখতে পারি না, এটা কিন্তু জাস্ট হলো এটা ওয়েভলেন্থ এক্সিস্ট করে কিন্তু আমরা দেখতে পারি না। কিন্তু এই আমাদের ল্যান্থানাইড সিরিজের এলিমেন্ট গুলো
এগুলোকে অ্যাবজর্ব করে ভিজিবল রেঞ্জে, এটা অ্যাবজর্ব করে ভিজিবল রেঞ্জে লাইট ছাড়ে। এটা দিয়ে কি করে, আমাদের যে নাইট ভিশন গ্লাস আছে, এটার ইউজটা কি, নাইট ভিশন গ্লাস, নাইট ভিশন গ্লাস আমাদের, যদি আমি দেখি, যদি আমি বলি যে মিলিটারিরা যেটা ইউজ করে আর কি নর্মালি, যে রাতে দেখার জন্য, ঠিক আছে, এই ল্যান্সারাইট সিরিজের যে কম্পাউন্ড আছে সেটা দিয়ে গ্লাস বানানো হয়। এই গ্লাসটা কি করে যে রাতের বেলায় ভিজিবল লাইট না থাকলেও ইউভি রে এবং আইআর রে সেগুলা কিন্তু ঠিকই মানে হিট অথবা কোনো কিছু থেকে এগুলা রিলিজ হচ্ছে। তো কি করে আমাদের এই ইউভি লাইট এবং আইআর লাইট গুলা ওই গ্লাসটা ই করে ভিজিবল লাইট স্পেকট্রামে সেটা রিলিজ করে। তখন তুমি এটা দেখতে পারবে, যখন ভিজিবল লাইট স্পেকট্রামে এটা রিলিজ করতেছে, অবভিয়াসলি এটা তুমি দেখতে পারবা। এটা হলো আমাদের এই ল্যান্থানাইট সিরিজের একটা ইউজ। আচ্ছা, ল্যান্থানাইট সিরিজের একটা, যদি আমি কেমিস্ট্রির ইয়েতে যদি আমরা একটা ই দেখি, ট্রেন্ড দেখি, এটা খুবই পপুলার, সেটা হলো ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট কন্ট্রাকশনটা আসলে কি সেটা একটু বলি। নর্মালি আমরা যখন পিরিয়ডিক টেবিল ধরো, এটা আমার একটা জাস্ট পিরিয়ড, এই পিরিয়ডে এগুলো এক একটা এলিমেন্ট, যখন আমি এদিক থেকে এদিকে যাই, নর্মালি আমাদের যেটা হয় যে আমাদের অ্যাটমিক সাইজটা ডিক্রিজ করে, অ্যাটমিক সাইজটা ডিক্রিজ করে। কারণ হলো যে আমাদের কোনো এক্সট্রা অরবিটাল যোগ হচ্ছে না, কিন্তু আমাদের নিউক্লিয়াসে প্রোটন অ্যাড হচ্ছে এবং আমাদের আউটার শেলে ইলেকট্রন অ্যাড হচ্ছে। তো আমাদের নিউক্লিয়াসের যে প্রোটন এবং ইলেকট্রন, এটা অ্যাট্রাকশন তখন আরো বেশি হবে। সো অবভিয়াসলি আমাদের অ্যাট্রাকশনের কারণে আমাদের ইলেকট্রন শেলের সাইজটা কমে যায়। So আমাদের অ্যাটমিক সাইজটাও কমে যায়। ল্যান্থানাইট কন্ট্রাকশনে যেটা হয় সেটা হলো যে এইখানে এই অ্যাটমিক সাইজ রিডিউস তো হবেই, কিন্তু এই রিডাকশনটা অনেক বেশি ফাস্টার হয়, ঠিক আছে, যে কন্ট্রাক্টস কন্ট্রাক্টস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, ঠিক আছে, অনেক শার্প মানে কন্ট্রাক্ট করে। এটার রিজনটা হলো, আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি। দেখো, যে ধরো যে এইখানে হলো আমার নিউক্লিয়াসটা আছে, এখানে নিউক্লিয়াসটা আমি নীল কালার দিই, আমার এইখানে নিউক্লিয়াসটা আছে এবং আমার ভিতরে অনেকগুলো শেল ছিল, আমি ওগুলো আঁকাবো না, আমি জাস্ট এখানে একটা ফরেস্ট শেল আঁকাবো, ধরলাম যে ল্যান্থানাইটের জন্য। আচ্ছা, তো আমাদের ফোর এফ আছে, ফোর এফ এর পরে যদি আমি এনার্জি লেভেল অনুযায়ী আঁকি, আহ, দেখো যে ফোর এফ এর পরে আমার ফাইভ এস, সিক্স এস এ চলে গেছে। আমাদের লাস্ট শেলটা হলো আমার সিক্স এস, ঠিক আছে, কারণ আমাদের সিক্স পিরিয়ডে আমার এই ল্যান্থানাইট সিরিজটা আসতেছে। তো অবভিয়াসলি সিক্স এসটা পূরণ করে তারপরে আমার ফোর এফ এর দিকে যায়। ফোর এফ এ তখন 1 থেকে 14 এরকম করে যাইতে থাকে। তো দেখো, জিনিসটা খেয়াল করো যে আমাদের ইলেকট্রন গুলা, আমাদের সিক্স এস এ প্রথমে দুইটা ইলেকট্রন গেছে। তো আমাদের সিক্স এস এ এইখানে একটা, এটা লাল কালার দিই, সিক্স এস এ এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তারপরে আমাদের মানে যত এলিমেন্ট এদিকে যাচ্ছে আমাদের ল্যান্থার থেকে শুরু, তারপর আস্তে 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 এলিমেন্ট গুলো যেদিকে যাচ্ছে, আমার ইলেকট্রনটা কোথায় অ্যাড হচ্ছে, ইলেকট্রনটা অ্যাড হচ্ছে হলো আমার এই ফোর এফ শেলে, একটা দুইটা এরকম করে জাস্ট অ্যাড হবে, ঠিক আছে। ইন টোটাল এখানে 14টা ইলেকট্রন আসবে একে একে। এইখানে যে ইফেক্টটা হয়, যেটার কারণে ল্যান্থানাইট কন্ডাকশনটা হয়, সেটা হলো যে পোর শিল্ডিং অফ ফোর এফ অরবিটাল, পোর শিল্ডিং অফ ফোর এফ অরবিটাল। আচ্ছা, এখন একটা কথা আসলো যে আচ্ছা তাহলে এই শিল্ডিং জিনিসটি, তো আমি আগে শিল্ডিংটা করে আসি তারপরে এখানে আসি, ঠিক আছে। আচ্ছা, তো শিল্ডিং এফেক্ট জিনিসটা,
যদি একটু ইমাজিন করো যে আমার এখানে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস আমার একটা পজিটিভ চার্জ অবভিয়াসলি, কারণ এখানে প্রোটন আছে এবং নিউট্রন আছে যেগুলো নিউট্রাল। আমার এইখানে একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এবং আমার এর বাইরে একটা অরবিটাল আছে আর একটা ইলেকট্রন, মানে এনার্জি ইলেকট্রনের শেল আর কি। সেইখানে আমার আর একটা ইলেকট্রন আছে এইখানে। এখন যদি আমি নর্মাল চিন্তা করি যে ধরো যে আমার এই ইলেকট্রনটা এখন নাই, আমার এই লাল কালার ইলেকট্রনটা নাই, তখন আমার এই যে ইলেকট্রনটা আছে সে এই নিউক্লিয়াসের ফুল অ্যাট্রাকশনটা পাবে, ফুল অ্যাট্রাকশনটা পাবে, ফুল পুলটা পাবে। সো ওর যে নিউক্লিয়ার যে চার্জটা সেটাও ফুল পাচ্ছে। কিন্তু যদি আমি এইখানে একটা ইলেকট্রন দেই, এইখানে একটা ইলেকট্রন বসায় দিই, দেখো আমার কি হবে, যে এই যে ও অ্যাট্রাকশন ফিল করতেছিল, কিন্তু আমার এই ইলেকট্রনের যেহেতু ইলেকট্রন দুইটাই নেগেটিভ চার্জ, আমার এ কিন্তু একটা স্লাইটলি একটা রিপালশন ফোর্স ওকে দিবে, যার জন্য আমার যে আউটার শেলের ইলেকট্রনটা, মাইন্ড ইট, আউটার শেলের ইলেকট্রনটা আমার আগে যতটুকু অ্যাট্রাকশন পাচ্ছিল এখন আর ততটুকু অ্যাট্রাকশন পাইতেছে না। সো তার যে নিউক্লিয়ার যে চার্জটা যে আগে ফিল করতেছিল এখন আর সেটা নাই, সেটা কমে গেছে। এটা যে যে আমরা লিখি সেটা হলো যে আমার যে কমে যাওয়ার পরে যেটা হয় সেটাকে আমি বলি হলো এইরকম। এটাকে এটা হলো যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে আমার প্লাস্টিক কমে কতটুকু হয়েছে, এটা কতটুকু, এটা হলো আমার যে প্রথমে অ্যাকচুয়াল যে চার্জ ছিল, এটা হলো আমার অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ মাইনাস আমার এই যে দেখো আমার যে ইলেকট্রন যে রিপালস করলো, রিপালশন, এই যে আমাদের ইনার শেলের ইলেকট্রনটা আউটার শেলের ইলেকট্রনকে রিপালস করতেছে, সেটাকে আমরা বলি হলো শিল্ডিং ইফেক্ট। সেটা হলো আমার শিল্ডিং ইফেক্ট। জিনিসটা খেয়াল করছো, আমার ইনার শেলের ইলেকট্রনটা আউটার শেলের ইলেকট্রনটাকে ফুল নিউক্লিয়ার চার্জটা ফিল করতে দিতেছে না, এই যে আমার রিপালস কইরা আমার হলো যে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা আমার কমায় দিতেছে, এই ইফেক্টটাই হলো আমার শিল্ডিং ইফেক্ট। ঠিক আছে, এখন জিনিসটা হলো শিল্ডিং এফেক্ট সব অরবিটালের জন্য সেম না। মানে হলো আমাদের দেখো অরবিটাল কি কি আছে, এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এফ অরবিটাল আছে। এক একটা অরবিটালের কিন্তু শেপ এক এক রকম। আমরা দেখছি যে এস অরবিটাল হলো একটা স্ফেরিক্যাল, পি অরবিটাল হলো আমাদের এই ডাম্বেল শেপ, ডি অরবিটাল হলো আমাদের ডাবল ডাম্বেল শেপ এরকম থাকে। এফ অরবিটালের ফিগার আমাদের বইতে দেওয়া নাই, কিন্তু এটা আরো কমপ্লেক্স হবে। দেখো জিনিসটা হলো যে এস অরবিটালে আমাদের যে ইলেকট্রনের যে ডেন্সিটিটা সেটা দেখো যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, একটা স্ফিয়ার কি, মানে টোটালি আমার ডিস্ট্রিবিউশন আছে। কিন্তু পি তে দেখো আমার কিন্তু টোটাল ডিস্ট্রিবিউশন নাই, আমার এই যে এইখানে আছে, আমার এইখানে আছে, মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, সো আমার এবং ডি তে কিন্তু আরো ডিসপার্সড, চারিদিকে ডিসপার্সড। ঠিক আছে, এফ তে আরো বেশি হবে। এই ইলেকট্রনের ডেন্সিটিটা এক এক অরবিটালে এক এক রকম ডিসপারশনের কারণে, এবং দেখো যে যত আমি এস পি ডি এফ এর দিকে যাইতেছি আমার ইলেকট্রন ডেন্সিটিটা আরো বেশি ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে ছড়ায় ছিটা যাইতেছে, সেন্ট্রালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হচ্ছে না। এইটার কারণে আমার শিল্ডিং ইফেক্টটাও চেঞ্জ হয়ে যায়। শিল্ডিং ইফেক্টটা এস এর জন্য আমার সর্বোচ্চ, কারণ এইটার মানে এটা হলো স্ট্রাকচারটা জিওমেট্রিটা হলো একদম ইউনিফর্ম। এই জন্য আমার যে শিল্ডিংটা দেয় এসে সেটা হলো ম্যাক্সিমাম শিল্ডিং। সো আমরা যদি শিল্ডিং এফেক্টের অর্ডারটা লিখি, অর্ডার অফ শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট সেটা হলো আমাদের এস এর হলো সর্বোচ্চ, তারপরে হলো আমাদের পি, তারপরে হলো ডি, তারপরে হলো আমাদের এফ এর। আচ্ছা, তো তারপরে আমার এফ এর, সো আমাদের এফ এর শিল্ডিং ইফেক্ট সব থেকে কম। মানে হলো যে আমাদের এফ শেল যদি থাকে, যদি ধরো যে আমার একটা এফ শেল আছে, এটা হলো আমাদের ধরলাম ওইখানকার আমাদের ওই যে আমি কিছুক্ষণ পরে যাবো ওইখানে,
এটা হলো আমাদের 4f শেল। এর বাইরে যদি কোনো একটা শেল থাকে, হয়ে গেছে, দাঁড়াও স্পেরিক্যাল করি। তার বাইরে যদি একটা শেল থাকে, যেটা হলো আমাদের থাকবে হলো 6s শেল, আমাদের 4f-টা যতই এইখানে ইলেকট্রন আসুক, মানে এইখানে ইলেকট্রন আসুক, এখানে ইলেকট্রন মানে আস্তে 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 14টা ইলেকট্রন ফিল আপ করবে ধরলাম, আমাদের বাইরে যে 2টা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন এবং এইখানে একটা ইলেকট্রন, এই 4f এর পোর শিল্ডিং ইফেক্টের কারণে, মানে হলো এরা অত বেশি রিপালস করতে পারে না আউটার শেল ইলেকট্রন গুলোকে, যে জন্য আমাদের নিউক্লিয়াসটা যেহেতু রিপালস করতে পারতেছে না, দেখ আমি আবার ফর্মুলাটা লিখি, যে আমাদের জেড ইফেক্টিভ সমান সমান হলো জেড অ্যাকচুয়াল মাইনাস শিল্ডিং ইফেক্ট। যেহেতু আমাদের এই শিল্ডিং এফেক্টটা লো, খুবই লো, তার মানে আমাদের যে অ্যাকচুয়াল, মানে ও 6s এর ইলেকট্রনটা সেটা ফিল করবে, সেটা অ্যাকচুয়ালের সমান সমান। এবং দেখো যে যত আমাদের পিরিয়ডের এদিকে যাইতেছে, আমাদের নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে কিন্তু তাদের মানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বাড়তেছে। তার মানে কি, যে যখন আমাদের একটা প্রোটন বাড়লো, ঠিক আছে, ভিতরে আমার একটা প্রোটন বাড়লো, কিন্তু আমাদের আউটার শেলের যে ইলেকট্রন গুলো আছে তাদের কিন্তু কোনো মানে কি হয় নাই। এই পোর শিল্ডিং এফেক্টের কারণে আমাদের এই 6s-টাকে এই নিউক্লিয়াসটা আরো বেশি জোরে পুল করবে, ঠিক আছে, আরো বেশি জোরে এটা কন্ট্রাক্ট হবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা তাহলে আমাদের কি, দাঁড়াও এক সেকেন্ড, এখন ওইখানে যাই, এখন ওইখানে যাবো যে আমাদের দেখো যে পোর শিল্ডিং অফ 4f অরবিটাল, এটা হওয়ার কারণে আমাদের এই 6s এর কন্ট্রাকশনটা খুবই বেশি ফাস্ট হবে। এটা মানে আচ্ছা, নাই আমার কাছে এই ইটা নাই, চার্টটা নাই, কিন্তু এটা চার্টটা ছিল মানে খুবই ফাস্ট, এটা ধাপ ধাপ করে আমাদের ইটা কমে যায়। আহ, মানে এমনও হয়ে যায়, যাই হোক, তো খুবই ফাস্ট আমাদের হলো ইলেকট্রন অরবিটালের সাইজটা কমে আসতেছে। এই যে ইফেক্টটা, এটাকে বলে হলো ল্যান্সানাইট কন্ট্রাকশন, ঠিক আছে। আমাদের অ্যাক্টিনাইট সিরিজেরও কন্ট্রাকশন হয়, যদিও আমাদের বইতে এটা বলা নাই, আমাদের অ্যাক্টিনাইট সিরিজেরও আমাদের কন্ট্রাকশন এক্সিস্ট করে, এটা আছে। এবং এটার এক্সপ্লানেশন সেম এক্সপ্লানেশন, খালি জিনিসটা হলো এখানে আমাদের 5f আসবে, এখানে যে 4f ছিল এখানে আমাদের হবে হলো 5f, এবং আমাদের এইখানে যে 6s ছিল এখানে আমাদের এটা হয়ে যাবে হলো 7s। তো আমাদের এক্সপ্লানেশনটা কি, আমি একটু আবার রিক্যাপ করি। আমাদের 4f অরবিটালের পোর শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট কি ছিল, যে আমাদের ইনার শেলে ইলেকট্রনটা আউটার শেলে ইলেকট্রনটাকে ফুল নিউক্লিয়ার চার্জটা, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা ফিল করতে দিবে না। যেহেতু আমাদের এফ এফ অরবিটালের এই শিল্ডিং এফেক্টটা খুবই কম, তার মানে আমাদের যত ভিতরে নিউক্লিয়াসের ভিতরে চার্জ বাড়তেছে, আমাদের 6s এর যে আউটার শেল ইলেকট্রনটা ওই সেম পরিমাণই আমাদের অ্যাট্রাকশন ফিল করবে, মানে অ্যাট্রাকশন আরো ধীরে ধীরে বাড়বে, যেহেতু আমার নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা ইনক্রিজ করতেছে। তো আমাদের এটা আস্তে 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 কন্ট্রাক্ট হয়ে যাবে খুবই ফাস্ট। আচ্ছা, এটা গেল আমাদের ল্যান্থানাইট সিরিজের প্রপার্টিটা। এটাই একমাত্র যেটা নর্মালি ধরো যে আমাদের বিতে কোশ্চেনে দিতে পারে, কিন্তু তাও এটা মানে এফ এফ অরবিটাল থেকে তেমন বেশি কোশ্চেন দেয় না। অ্যাক্টিনাইট সিরিজ থেকে, অ্যাক্টিনাইট যে আছে, অ্যাক্টিনাইট সিরিজ, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের আমি ল্যান্থানাইট থেকে আসি জিনিসটা, যে ল্যান্থানাইট যে আমাদের সিরিজ আছে, আমি এখানে লিখি ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ, এই ল্যান্থানাইট সিরিজের এলিমেন্ট গুলাকে বলে হলো ল্যান্থানয়েড, ল্যান্থানয়েডস এমনি বলে আর কি। কেন ল্যান্থানাইডস বলে না, কারণ আইড আসলে কোনো একটা নেগেটিভ আয়নকে বোঝায়, ঠিক আছে, যেমন যদি আমি সাল সালফাইড হয় না, যাই হোক, ক্লোরাইড ফ্লোরাইড, ঠিক আছে, এখানে যেরকম নেগেটিভ আয়নকে বোঝাচ্ছে, তো এই জন্য ল্যান্থানাইডস বলে না, ল্যান্থানয়েডস বলে। এবং সিমিলার রিজনে আমাদের অ্যাক্টিনাইড সিরিজের যে এলিমেন্ট গুলো আছে তাদেরকেও আমরা বলবো হলো অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিনাইড সিরিজের আমাদের একমাত্র যেটা মানে নোটেবল জিনিস, সেটা হলো যে অ্যাক্টিনাইড সিরিজের মানে ম্যাক্সিমামই আমার মনে হয় সবগুলাই এলিমেন্টই রেডিও অ্যাক্টিভ,
রেডিও অ্যাক্টিভ। এটি একমাত্র নোটেবল ক্যারেক্টার, তাছাড়া আর কোনো কিছু নাই। তো আমি আর কোনো কিছু এখানে বলবো না। আচ্ছা, তো আমাদের এফ ব্লকের জিনিসপাতি গেল। এখন আমরা মুভ অন করব। আমরা এখন দেখবো হলো যে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ গুলো। পিরিয়ডিক প্রপার্টিজ এগুলো দেখব। আচ্ছা, পিরিয়ডিক প্রপার্টিস এর প্রথমে আমরা যে প্রপার্টিস পিরিয়ডিক প্রপার্টিস ডিসকাস করব সেটা হলো আমাদের মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। আচ্ছা, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট বলার আগে আমি জাস্ট একটু মানে পিরিয়ডিক প্রপার্টিসটা বলার আগে আমি একটু মেল্টিং আর বয়েলিং পয়েন্ট জিনিসটা কি সেটা একটু বলি। এবং এটা মানে একটা সাবস্টেন্স যে স্টেটটা চেঞ্জ হয়, ঠিক আছে, যে আমাদের সলিড, লিকুইড এবং যে গ্যাসিয়াস থাকে এটার মানে ডিফারেন্সটা কি, এবং কি মানে কোন কারণে একটা সাবস্টেন্স সলিড থাকে অথবা লিকুইড থাকে এবং গ্যাস থাকে সেটা একটু দেখো। যে যখন একটা সাবস্টেন্স সলিড থাকে তারা খুবই কাছাকাছি থাকে। খুবই কাছাকাছি থাকার মানে হলো যে তাদের ভিতরকার যে ইন্টার মলিকুলার ফোর্স, ইন্টার মলিকুলার ফোর্স, এখানে আমাদের যে মলিকুলটা থাকবে তাদের ভিতরকার ফোর্সটা আমাদের অনেক হাই থাকবে। সো আমাদের এটা আমি বলি ইন্টার, এটা আমি এই সাইড লিখি, ইন্টার মলিকুলার ফোর্স আমাদের সলিডের ক্ষেত্রে এটা অনেক হাই। সলিডের ক্ষেত্রে এটা আমাদের অনেক হাই হয়। লিকুইডের ক্ষেত্রে আমাদের একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে, কিন্তু আমাদের এটা মানে মডারেট যদি আমি ধরি, এটা মডারেট একটা ইন্টারমলিকুলার ফোর্স এইখানেও এক্সিস্ট করে। কিন্তু গ্যাসের বেলায় এটা অনেকটাই ধরা যায় যে নন এক্সিস্টেন্ট, এরা এতটাই দূরে দূরে থাকে যে এইখানে মানে থাকে বাট স্টিল মানে ভেরি ভেরি লো, ইন্টারমলিকুলার ফোর্সটা খুবই লো, ঠিক আছে। সো আমাদের যে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্টের ডিসকাশনটা আমি করব সেটা ফুললি বেসিস আমার হবে হলো ইন্টারমলিকুলার ফোর্স। মানে আমাদের যদি আমি দেখব যে যদি আমাদের ইন্টারমলিকুলার ফোর্সটা যদি আমাদের হাই হয়, আমি ধরবো যে হ্যাঁ তাহলে এটার বয়লিং পয়েন্ট হাই। কারণ হলো ইন্টারমলিকুলার ফোর্স বেশি, তার মানে হলো যে সেইটার মানে লিকুইড হইতে, ঠিক আছে, লিকুইড হইতে আমাদের অনেক বেশি টেম্পারেচার লাগবে, অনেক বেশি কাইনেটিক এনার্জি লাগবে ওই পার্টিকুলার ওই পার্টিকেল গুলার, যাতে ওই ইন্টারমলিকুলার ফোর্সটাকে এক্সিড করে আমাদের ওই থেকে স্ট্রাকচার থেকে বের হইতে পারে, ঠিক আছে। তো আমি আমার মেইন বেসিসটাই হলো আমাদের ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি হয়, আর এখানে হলো আমি ইনফারেন্স গুলো লিখবো, তারপরে দেখি আমি লিখি আগে। তো আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার যে ফোর্সটা সেটা যদি আমাদের হাই হয়, তার মানে আমাদের মেল্টিং এবং মেল্টিং পয়েন্ট এবং আমাদের বয়লিং পয়েন্ট এইটাও হাই হবে। এটা হলো আমাদের রিজনিং। কি রিজনিংটা আমার, আমার রিজনিংটা হলো যে ইন্টারমলিকুলার ফোর্স বেশি হইলে ওইটা বেশি কাছাকাছি থাকবে, অ্যাট্রাক্টেড থাকবে। সো আমার ওকে আরো বেশি টেম্পারেচার দিতে হবে যাতে ও লিকুইড ফেজে যায়, মানে ওদের ভিতরকার ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যায়, ওটা দূরে দূরে চলে যায়, ঠিক আছে। সো আমাদের ওই টেম্পারেচার যেহেতু বেশি দেওয়া লাগতেছে, তার মানে আমাদের মেল্টিং পয়েন্টটা বয়লিং পয়েন্টটা আমাদের বাইরে যাচ্ছে। সো আমরা দেখবো হলো যে আমাদের ইন্টারমলিকুলার ফোর্সটা নিয়ে আমরা আলোচনা করব, এবং ওইটা থেকে আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের প্রপার্টিতে কিরকম হয় সেটা আমরা ডিসকাশন করবো এখানে। মানে মেইনলি আমাদের যে আচ্ছা টু না, টু এবং থ্রি, আচ্ছা আগে থ্রি না এখন, আচ্ছা টু নেই দাঁড়া। আচ্ছা, তো ইন্টারমলিকুলার ফোর্সটা আমি হলো দুই ভাগে ই করবো, ঠিক আছে। একটা হলো মেটালের জন্য, মেটালের জন্য, এবং যারা হলো ধরো আমাদের গ্রুপ নাম্বার 1 2, তারপরে হলো 1 2 এর পরে আমাদের চলে যায় হলো 13 এর মধ্যে হলো আমাদের 3 থেকে 12 পর্যন্ত হলো আমাদের ডি ব্লক। তো আমি এখন ডি ব্লকে যাব না,
আমরা যাবো হলো একদম 13, এইগুলো হলো আমাদের ধরো মেটাল, ঠিক আছে। আমাদের যে গ্রুপ 14 থাকে সেটা মোটামুটি মেটালয়েড, ঠিক আছে, কারণ আমাদের ভ্যালেন্সি থাকে 4, ওটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমাদের থাকবে হলো নন মেটাল, আচ্ছা ওইটা নিয়েও মানে আলোচনা করা যায়, কারণ নন মেটাল গুলো হলো আমাদের গ্রুপ নাম্বার 15, 16 এবং 17, এই গ্রুপ নাম্বারে আছে নন মেটাল গুলো। আচ্ছা, তো মেটালের জন্য আমার যে ইন্টারমলিকুলার ফোর্সটা, সেটা প্রিডমিনেন্টলি আমাদের হলো মেটালিক বন্ড, মেটালিক বন্ড আকারে থাকে। আমি মেটালিক বন্ড নিয়ে ডিসকাশন করব, সমস্যা নেই, আমি জাস্ট আগে বলি। এবং নন মেটালের জন্য আমাদের যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, মানে একটা মলিকুলের সাথে আর একটা মলিকুলের যে ফোর্সটা থাকে, সেটা হলো আমাদের ভ্যান্ডারওয়ালস ফোর্স, ভ্যান্ডারওয়ালস ফোর্স। আচ্ছা, তো আমাদের যদি আমাদের নন মেটালের বয়লিং পয়েন্ট, মেটালের বয়লিং পয়েন্ট নিয়ে যদি আমাদের ডিসকাশন করতে হয়, আমাদের প্রথমেই আমাদের হলো মেটালিক বন্ড এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স, এই দুইটার একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আমি প্রথমেই চলে যাই আমাদের মেটালিক বন্ড। মেটালিক বন্ড মেটালিক বন্ড মেটালিক বন্ডের জিনিসটি কেমন আকারে থাকে? মেটাল গুলা আমরা যদি খেয়াল করি, গ্রুপ 1, 2 এবং 13 এর গুলা বিশেষ করে, আমাদের আউটার শেলে, আমাদের আউটার ভ্যালেন্স শেলে আমাদের 1, 2 এবং 3টা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন থাকে। আমাদের যদি এটা আউটার শেল হয়, আমাদের 1, 2 অথবা 3 ইলেকট্রন থাকে। আচ্ছা, আমাদের মেটাল বন্ডের আউটার শেলে আমাদের 1, 2, 3টা আমাদের ইলেকট্রন আছে। মেটাল গুলো কি করে, যদি আমি ধরি, মেটাল গুলো কি করে, ধরো যে এটা আমার মেটালটা আছে, ঠিক আছে, সোডিয়াম ধরলাম, সোডিয়াম এটা আমার, সোডিয়ামটা কি হবে, সোডিয়াম আয়ন হয়ে যাবে। কেমনে? ওর আউটার একটা ইলেকট্রন লুজ করে দিবে, লুজ করে দিয়ে ওরা হলো এইভাবে ওরা হলো থাকে, যে ধরো যে এখানে ইগুলো আছে, আমাদের সোডিয়ামের যে আয়ন গুলো আছে এবং আমাদের যে ইলেকট্রন গুলো থাকে, সেগুলো হলো স্পেসের ভিতরে থাকে, এবং এরা কি করে, মুভমেন্ট করে থ্রু আউট দি স্ট্রাকচার, মুভমেন্ট করে এরা, ঠিক আছে, থ্রু আউট দি স্ট্রাকচার আমাদের মুভমেন্ট করতেছে। এই মুভমেন্টের কারণে আমাদের, এটা আমি বলি, যে আমাদের কি হয়, একটা ধরো যে পজিটিভ চার্জের জোন এবং আমাদের নেগেটিভ চার্জের জোন ক্রিয়েট হয়, যে আমাদের ভিতরে ভিতরে আমাদের নেগেটিভ চার্জের জোন ক্রিয়েট হচ্ছে, এবং আমাদের ওই অ্যাটম গুলো আমাদের পজিটিভ চার্জের জোন হয়ে যাচ্ছে। এই পজিটিভ আর নেগেটিভ চার্জের এই জোন গুলোর ভিতরে অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, এবং এই অ্যাট্রাকশনটাই হলো ডিফাইন করা যায় মানে মেটালিক বন্ডটা, ঠিক আছে। মেটালিক বন্ডটা এই অ্যাট্রাকশনের কারণেই হয়। তো যদি ধরো আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা বাইরে গেল, ধরলাম ফর সাম রিজন আমাদের ইলেকট্রন ডাবল হয়ে গেল, ঠিক আছে, মানে আমাদের আউটার শেলে ইলেকট্রন প্রথমে ছিল ধরো একটা, এখন আমাদের হলো দুইটা, মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানে আমাদের আউটার শেলে দুইটা ইলেকট্রন আছে, তো আমাদের ইলেকট্রন সংখ্যা ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে যাওয়ার কারণে দেখো আমাদের যে নেগেটিভ জোনগুলো দেখতেছি, সেগুলোর কিন্তু মানে চার্জ ডেন্সিটি বেড়ে গেছে। আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা ওই নিউক্লিয়াসের মাঝে, এবং আমাদের নিউক্লিয়াসটাও জাস্ট একটা পজিটিভ চার্জ হবে না, ডাবল হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের জন্য যদি ধরি, ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের কি হবে, এই অ্যাট্রাকশনটা আরো বেশি মানে স্ট্রঙ্গার হবে, তো আমাদের মেটালিক বন্ডটা তত বেশি স্ট্রং হবে। সো আমাদের মেটালিক বন্ডটা কিসের উপর ডিপেন্ড করে, মানে মেটালিক বন্ড স্ট্রঙ্গার কখন হবে, স্ট্রঙ্গার তখনই হবে যখন আমাদের মোর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকবে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকবে আউটার মোস্ট শেলে মেটালের জন্য। তার মানে হলো যে আমাদের যদি আমি ধরি যে আমাদের এক্সাম্পলে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, আমি বললাম যে এই তিনটার ভিতরে আমাদের মেটালিক বন্ড কোনটাতে বেশি স্ট্রং। দেখো আমাদের সোডিয়ামের আউটার শেলে ইলেকট্রন কত, একটা ইলেকট্রন আছে,
আমাদের ম্যাগনেসিয়ামের আউটার শেল ইলেকট্রন হলো 2টা এবং অ্যালুমিনিয়ামের হলো 3টা। তার মানে মেটালিক বন্ডের যদি আমি স্ট্রেংথের কম্পারিজনটা লিখি, সেটা হবে হলো এইরকম: অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়ামের, তারপরে হলো সোডিয়ামের। এখন এই মেটালিক বন্ড থেকে আমি এখন ডিরেক্ট ইন্টারমলিকুলার ফোর্সে চলে যাই। দেখো, তো আমাদের এই মেটালিক বন্ডিং আমাদের ইন্টারমলিকুলার ফোর্সটা প্রোভাইড করতেছে, তাই না? তার মানে হলো আমাদের যদি মেটালিক বন্ড স্ট্রঙ্গার হয়, তার মানে আমাদের ইন্টারমলিকুলার ইন্টারমলিকুলার বলতে আমাদের একটা অ্যাটম এখানে আরেকটা অ্যাটম এইখানে কোনো মলিকিউল ফর্ম করে না। তো আমাদের এখানে অ্যাটমটাই এখানে মলিকিউল, ঠিক আছে? মলিকুল বলে হলো তাকে যেটা হলো একদম মানে সব থেকে ক্ষুদ্র ইউনিট, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাটমটাই হলো সব থেকে ক্ষুদ্র ইউনিট মেটালের জন্য। সো আমাদের ইন্টার মলিকুলার যে ফোর্সটা, সেটা আমাদের যে মেটালিক বন্ডের সাথে ডিরেক্ট মানে সেম জিনিস, ঠিক আছে? তার মানে আমাদের মেটালিক বন্ড এই অর্ডার হইলে আমাদের, আমি যদি এখানে লিখি যে এটা হলো আমাদের মেটালিক বন্ডের অর্ডার, মেটালিক বন্ড স্ট্রেংথের অর্ডার, তাহলে আমাদের ইন্টারমলিকুলার যে ফোর্সটা, সেটার যদি আমি স্ট্রেংথের অর্ডার লিখি, সেটাও কিন্তু সেমই হবে। যে আমাদের সোডিয়াম, তারপরে তার থেকে বেশি হলো ম্যাগনেসিয়ামের, তার থেকে বেশি হলো অ্যালুমিনিয়ামের। এখন যদি আমি সেম উপায়ে যদি আমি বলি যে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের অর্ডারটি কি হবে, দেখো আমি কিন্তু আগে বলছিলাম যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একদম ডিরেক্ট রিলেটেড টু দ্য ইন্টারমলিকুলার ফোর্স। তো আমাদের ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি হয়, তার মানে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এইটাও বেশি। তার মানে আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের অর্ডারও এইটাই হবে। আচ্ছা, তারপরে হলো, আচ্ছা মেট্রিক বন্ডের কাহিনীটা গেল। তারপরে আমরা দেখবো হলো এই গেল মেটালিক বন্ড গেল। এখন আমরা দেখো আমরা নন মেটালের জন্য আমরা ডিসকাশনটা করব, যেখানে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ডমিনেন্ট টাইপ। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স কি, টাইটেল নেই, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই চ্যাপ্টার লাস্টের দিকে আমরা হলো মানে এই বন্ডিং গুলা নিয়ে আরো বেশি ডিসকাশন করব, টাইপস অফ বন্ড, ঠিক আছে? তখন এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের কতগুলো জিনিস আমরা দেখতে পারবো। কিন্তু এখন জাস্ট একটা জিনিস বলি যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা হয় হলো নন মেটালের জন্য, এবং নন মেটালের সব কিছুর জন্য না, নন মেটালের ভিতরকার মানে ধরো যে ক্লোরিন আছে, ক্লোরিন একটা নন মেটাল, ক্লোরিন এবং আরেকটা ক্লোরিন এখন ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? মানে ক্লোরিন এবং আরেকটা ক্লোরিনের ভিতরকার যে ভিতরকার অ্যাট্রাকশনটা, ক্লোরিন বলতে হলো ক্লোরিন টু এই আকারে থাকে। তো ক্লোরিন টু এই দুইটা মলিকুলের ভিতরকার যে অ্যাট্রাকশনটা, সেটা হয় হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। সিমিলারলি আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, যেটাই ধরি, সালফার, মানে যাই থাকুক না কেন, জিনিসটা হলো যে আমাদের নন মেটাল যত কিছু আছে সবকিছুর জন্য আমাদের ওরা ভ্যান ডার ওয়ালস ফোর্সটা দায়ী। ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি হয় হলো যখন আমাদের যে মলিকুল গুলো আছে, যে মলিকুলের ভিতরকার আমার অ্যাট্রাকশনটা হইতেছে, তাদের যদি ম্যাসটা বেশি থাকে, ম্যাস যত বেশি, তাদের ভিতরকার ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও তত বেশি। এবং আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হলো সাইজ। কিন্তু এইটা ম্যাসের তুলনায় আমরা অত বেশি ডিসকাশন করব না, কিন্তু সাইজ যত বেশি আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি। কিন্তু আমরা যতবারই ভ্যান ডার ওয়ালস ফোর্সের এক্সপ্লানেশনের দিকে তাকাবো, আমি জাস্ট দেখবো হলো এর ম্যাসের অবস্থা কিরকম, ঠিক আছে? যেমন আমি যদি বলি তোমাদের হলো এই থার্ড পিরিয়ডেরই থার্ড পিরিয়ডেরই যেগুলো আছে, যেমন হলো যে আহ, কি কি আছে, তোমাদের হলো আছে হলো সিলিকন দিয়ে শুরু করি। সিলিকন আমাদের গ্রুপ নাম্বার 14 এ আছে। 14 গ্রুপ নাম্বার লিখি উপরে, 14, 15, 16, 17, 18, একটু ডিসঅর্গানাইজ লাগতে পারে, এরকম করে টেবিল আকারে। তো আমাদের এরকম হলো গ্রুপ নাম্বার 14। তারপর আমাদের সিলিকন, ফসফরাস, সালফার,
ক্লোরিন, এবং এখানে আছে হলো আমাদের আর্গন। ঠিক আছে, এইরকম করে আমাদের নন মেটাল গুলো আমাদের লিখলাম। আমাদের সিলিকন কিন্তু একটা মেটালাইট, কিন্তু আমি এখানে লিখলাম কারণ এখানে মেটালিক বন্ড হয় না। এবং আমাদের এই সিলিকনকে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের সাহায্যে এটার মেল্টিং পয়েন্টের অর্ডারটা বলে দেওয়া যায়। আচ্ছা, তো দেখো এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলার আগে এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হলো এই যে নন মেটাল গুলো আছে সেগুলোর ন্যাচারাল স্টেটটা কি। ন্যাচারাল স্টেটটা কি? এই আমাদের সিলিকন যেটা আছে সেটার ন্যাচারাল স্টেট হলো একটা ক্রিস্টাল স্ট্রাকচার, ইনফিনাইট একটা ক্রিস্টাল স্ট্রাকচার। কিরকম? যদি আমি সিলিকন এইখানে ধরি, আমাদের এইখানে একটা সিলিকন থাকে, এখানে একটা সিলিকন থাকে, সিলিকন, এই সিলিকন, এরকম করে এটা ধরো যে এক্সটেন্ড করতে থাকে ইনফিনাইট। ঠিক আছে, মানে হলো এইটার কোনো মানে বন্ড হওয়ার, এই যে বন্ড গুলো আছে সেগুলোর এন্ড নাই। ঠিক আছে, যদি আমি ধরি এটা, তো আমার এটা হলো এখানে লিখে রাখি আমি ইনফাইনাইট। ঠিক আছে, আমি ম্যাথ নিয়ে কাহিনী বলবো তো, আচ্ছা ইনফাইনাইট লিখবো না, এখানে আমি ক্রিস্টাল লিখে রাখি। ম্যাথ নিয়ে যখন ম্যাথের কথা যখন লিখবো তখন আমি এখানে লিখবো যে অনেক বেশি। ঠিক আছে, ক্রিস্টাল স্ট্রাকচার, এটা আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, ক্রিস্টালাইন থাকে। আচ্ছা, ফসফরাসের আমাদের যে ন্যাচারাল স্টেট সেটা হলো আমাদের P4, P4 আকারে এটা ন্যাচারাল থাকে। সালফারের ন্যাচারাল স্টেট হলো S8, S8 আকারে এটা ন্যাচারাল থাকে। ক্লোরিনের হলো Cl2, এবং আর্গন একটা ইনার্ট গ্যাস, সো আর্গন একাই থাকে, আর্গন নিজে নিজে থাকে, একা একাই থাকে। এখন দেখো আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স এক্সপ্লেইন করার আগে আমরা হলো কি করব, যে এগুলোর ম্যাস দেখবো যে এটার ম্যাস কিরকম। কারণ ম্যাস যত বেশি আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি, তো আমরা ম্যাসের হিসাবটা করি। এইটা যেহেতু একটা ক্রিস্টাল স্ট্রাকচার এবং এটা ইনফাইনাইটলি বড় হইতেছে, আমি এখানে লিখবো যে অনেক হাই, ভেরি হাই। মানে এটা আসলে আমি কোনো ক্রিস্টাল স্ট্রাকচার আমি কাইটা দেখতেছি না, মানে আমি একটু কাটতেছি না, তো আমি বলতে পারতেছি না যে আমাদের এই কত। কিন্তু আমাদের এটা যেহেতু অনেক বেশি, মানে এটা এক্সটেন্ড করতেই আছে, তো আমি লিখলাম যে এটা ভেরি হাই কম্পেয়ার টু দিস দিস গাইস। আচ্ছা, আমাদের P4 কত? দেখো আমাদের ফসফরাসের ইটা হলো মনে হয় 31, এবং 31 টাইমস 4 লিখলাম, এটা হলো তাহলে এটা মলিকুলার মাস। ঠিক আছে, মলিকুলার মাস তাহলে কত? 124। সালফারের যে অ্যাটমিক মাস সেটা হলো 32, এবং এখানে আমাদের 8টা আছে। তো আমাদের মলিকুলার মাসটা হলো মানে 8টা যদি আমি গুণ দিই সেটা অ্যারাউন্ড আসতেছে হলো 224, 256, 256, 6, 1, 24, ও হ্যাঁ ঠিক আছে, 256, সরি। এবং ক্লোরিনের হলো আমাদের ম্যাচটা থাকে হলো 35.5, যেহেতু দুইটা আছে এটা হলো আমাদের 71। আর্গন যেহেতু একটা, আর্গনের ম্যাচ থাকে হলো অ্যারাউন্ড, দেখি, 39, 40, 40 থাকে, হ্যাঁ 40, আর্গনের 40 থাকে, তো আমি এখানে 40 লিখে রাখি। ঠিক আছে, এখন দেখো আমাদের ম্যাথের এটা কি, যে ম্যাথের যদি আমি অর্ডার বের করি এখানে, যে অর্ডার অফ ম্যাথ, দেখো আমাদের সব থেকে কম হলো আমাদের আর্গন, আর্গন সব থেকে কম আছে। আচ্ছা এখানে হলো ছোট থেকে বড় এরকম অর্ডার লিখি, যে আর্গন আমাদের সব থেকে কম, তারপরেই হলো আমাদের ক্লোরিনটা, ক্লোরিনটা, তারপরেই হলো আমাদের ফসফরাস, তারপরে হলো আমাদের সালফার, এবং তারপরে হলো আমাদের সিলিকন। এটা হলো আমাদের ম্যাথের অর্ডারটা। ঠিক আছে, ছোট থেকে বড়। এবং মানে আমি এই সেম অর্ডারে আস্তে আস্তে চলে যাবো। জিনিস হলো যে ম্যাথ যত বেশি, তার মানে আমাদের ভ্যান্ডার ওয়ালস ফোর্স, ভ্যান্ডার ওয়ালস ফোর্স, ম্যাথ যত বেশি আমাদের ভ্যান্ডার ওয়ালস ফোর্সও তত বেশি। তার মানে আমাদের ভ্যান্ডার ওয়ালস ফোর্সের যে অর্ডারটা সেটা ওই সেম অর্ডারই হবে, এই সেম অর্ডারই হবে, আমি এর জন্য লিখলাম না। এবং আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স যত বেশি, তার মানে আমাদের ইন্টার মলিকিউলার ফোর্স, এইটার অর্ডারও এই সেমটাই হবে। তো আমি এইখানেও লিখলাম না, সব সেম। ঠিক আছে, এবং আমাদের ইন্টার মলিকুলার ফোর্স যত বেশি হবে
আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এটাও তত বেশি হবে। তার মানে আমাদের লাস্টে যদি আমি একদম লিখি এখানে যে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের অর্ডারটা হলো এইখানে আর্গন, তারপরে ক্লোরিন, আর্গনের সব থেকে কম, তারপরে ক্লোরিনের, তারপর হলো ফসফরাসের, তারপরে সালফারের এবং তারপরে সিলিকনের। ঠিক আছে? তো এই ছিল আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, এটা হলো আমাদের নন মেটাল গুলার। ঠিক আছে? আর উপরে আমরা লিখছি হলো মেটাল গুলার, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমাদের থার্ড শেল নিয়ে আমরা কথা বলতেছি এখানে, আর গুলো নিয়ে কথা বলতে বলতেছি না এখানে। এখন এখন ফুল টোটালটার আমি এখন অর্ডারটা লিখি। দেখো যে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই হলো আমার থার্ড পিরিয়ডের ইটা। আমি যদি জাস্ট ভিতরকার রিলেশন লিখি যে একটার সাথে আরেকটার পাশাপাশি রিলেশনটা, সেটা দেখো যে আমার সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি হয়, ম্যাগনেসিয়ামের থেকে আমাদের অ্যালুমিনিয়ামের বেশি হয়। আচ্ছা, এবং আমাদের এইগুলোর রিলেশনটা কেমন ছিল, এটা একটু কমপ্লেক্স, মানে এইখানে অর্ডারটা আর এইখানে অর্ডারটা সেম না। আমি জাস্ট এইটা আর এটার ভিতরকার রিলেশনটা এরকম করে করে লিখি। দেখো, আর্গন আর ক্লোরিনের ভিতরকার রিলেশন হলো ক্লোরিনের আর্গনের থেকে বেশি। সালফার এবং ক্লোরিনের রিলেশনটা হলো, দেখো যে ফসফরাসের ক্লোরিনের থেকে বেশি এবং সালফারের ফসফরাসের থেকে বেশি। তার মানে সালফারের ক্লোরিনের থেকে বেশি, এরকম। তারপরে দেখতেছি যে ফসফরাস এবং সালফারের রিলেশন হলো ফসফরাসের সালফারের থেকে কম, তার মানে এই দিকে সালফারের বেশি। এবং সিলিকন এবং ফসফরাসের রিলেশনটা হলো, দেখো যে সিলিকনের সালফারের থেকে বেশি এবং সালফারের ফসফরাসের থেকে বেশি। ঠিক আছে? তার মানে হলো সিলিকনের অবশ্যই ফসফরাসের থেকে বেশি হবে। তো সিলিকনের ফসফরাস থেকে বেশি, এইটা এরকম মানে লিখলাম। এটা খুবই হিবিজিবি। ডিসক্রিপশনের সময় আমাদের মানে আমি যে ভ্যান রস ফোর্স দিয়ে ডিসক্রিপশন করলাম, এরকম আকারই যদি করবা, এই যে আর্গন, ক্লোরিন, ফসফরাস, সালফার, এরকমই থাকে। কখনো এরকম লিখতে দেয় না, আমি জাস্ট এটা লিখতেছি আর কি। এবং যদি দেখা যায় যে এই দুইটার ভিতরকার রিলেশন কি, এটা এক্সপেরিমেন্ট ছাড়া বলা যাবে না, কারণ এই দুইটার মানে বন্ডিংটা ডিফারেন্ট। একটা মেটালিক বন্ড, একটা ভ্যান রস ফোর্স, দুইটা ফুল ডিফারেন্ট ইন্টারমলিকুলার ফোর্স। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আমাদের সিলিকনের যে আহ, মানে মেল্টিং এবং বয়লিং পয়েন্ট, সেটা অ্যালুমিনিয়ামের থেকে বেশি। ঠিক আছে? তো এটা হলো আমাদের মেল্টিং এবং বয়লিং পয়েন্টের অর্ডার। এটা ফুল যদি তুমি মানে ডিসক্রিপশন ওয়াইজ যদি মনে রাখো যে কিভাবে হচ্ছে, এটা মনে রাখা খুবই সহজ। ঠিক আছে? যদি মানে মুখস্থ করতে গেলে এটা ভেজাল, কিন্তু ডিসক্রিপশনটা মাথায় রাখলে খুবই সহজ। তো ডিসক্রিপশনটা মাথায় রাখো। আচ্ছা, দেখি। আচ্ছা, তো আমাদের আহ, যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সেটা আমাদের শেষ। এখন আমরা নেক্সটে দেখি। নেক্সটে আমাদের যে ডিসকাশনটা হবে সেটা হলো আমাদের অ্যাটমিক সাইজের উপরে। অ্যাটমিক সাইজ। আচ্ছা, তো অ্যাটমিক সাইজের একটা, ঠিক আছে, দেখো অ্যাটমিক সাইজটা মানে জিনিসটা কি নিয়ে দেখো। তোমার যে নিউক্লিয়াসটা ভিতরে আছে তোমার এখানে নিউক্লিয়াস, তোমার বাইরে ইলেকট্রন আছে। তোমার শেল কিন্তু শেষ নাই। ঠিক আছে? মানে শেল কিন্তু আছে, ইলেকট্রন ওই শেলে থাকুক বা না থাকুক, বাট শেল কিন্তু এক্সিস্ট করতেছে ইনফিনাইট অ্যামাউন্ট অফ। ঠিক আছে? এবং তোমরা এতদিন যেটা পড়ে আসছো যে ইলেকট্রন একটা পার্টিকেলের মতো শেলের ভিতরে ঘুরে বেড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন পার্টিকেলের মতো এরকম ঘুরে বেড়ায় না। ইলেকট্রনের ঘোরাঘুরি খুবই কমপ্লেক্স একটা জিনিস। ঠিক আছে? খুবই কমপ্লেক্স একটা জিনিস। ইলেকট্রনকে এই জন্য বলা হয় হলো ইলেকট্রন ক্লাউড। কি বলা হয়? ইলেকট্রন ক্লাউড। এবং দেখো যে ইলেকট্রন ক্লাউডে মানে ইলেকট্রনের ওই ব্যারিয়ারটা, ঠিক আছে, ওই শেলটা কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু ডিফাইন করা যায় না। ঠিক আছে? মানে একসময় এখানেও থাকতে পারে, একসময় এখানেও থাকতে পারে। ইলেকট্রন ক্লাউডটা আসলে প্রবাবিলিস্টিক, ডিটারমিনিস্টিক না যে তুমি বলবা যে এইখানে আছে এটাই, তা না। এটা হলো প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে যে এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। তো আমরা অ্যাটমিক সাইজটা
কোন একটা পার্টিকুলার অ্যাটমের জন্য ডিফাইন মানে করি না। কিসের জন্য ডিফাইন করি? আমরা যখন এই অ্যাটমটা কোন একটা মলিকিউল ফর্ম করে, তখন আমরা দেখি যে আচ্ছা এই মলিকিউলে ধরলাম যে আমাদের এটা হলো আমাদের আহ, ধরো যেটা হলো তোমার সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? সোডিয়াম অ্যাটমটা একটা মলিকিউল অথবা একটা বন্ডিং এ গেল, সোজা কথা একটা বন্ডিং এ গেল মলিকিউল, আসলে এরকম না, একটা বন্ডিং এ গেল, মানে সোডিয়াম, একটা সোডিয়াম আছে এবং আরেকটা সোডিয়াম ধরো যে এরকম একটা বন্ডিং এ গেল, যেটা হলো আমরা এতক্ষণে দেখছি যে এটা হলো মেটালিক বন্ড, ঠিক আছে? মেটালিক বন্ড। তো যখন এরকম বন্ডিং এ যায়, তখন আমরা কি মেজার করি জানো? যে এখানে নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কিন্তু ভেগ না, ঠিক আছে? নিউক্লিয়াস আমরা ডিটারমাইন করতে পারি নিউক্লিয়াস কোথায় আছে। আমরা ডিটারমাইন করি যে এই নিউক্লিয়াস থেকে আর একটা নিউক্লিয়াসের ডিস্টেন্সটা কত। তো এই ডিস্টেন্সটা আমরা বের করি এবং তারপরে আমরা বলি যে আচ্ছা তাইলে আমার যে অ্যাটমিক রেডিয়াসটা আছে, মানে এই যে রেডিয়াসটা, এই অ্যাটমিক রেডিয়াসটা হলো এই যে আমার দুইটা নিউক্লিয়াসের মাঝখানকার ডিস্টেন্স ভাগ হলো 2। এইভাবে আমরা অ্যাটমিক রেডিয়াসকে ডিফাইন করি, ঠিক আছে? তো অ্যাটমিক রেডিয়াসকে ডিফাইন করা মানেই আমাদের অ্যাটমিক সাইজেরও ডিফাইন হয়ে যাচ্ছে, তাই না? আমাদের রেডিয়াস যদি এতটুকু হয় তার মানে এতটুকু হলো আমাদের সাইজ। তো আমরা কি করি যে এরকম কোন একটা বন্ডিং এ গেলে তারপরে মেজার করি। এখন আমরা হলো কি কি বন্ডিং এ যায় এটা মেজার করি সেটা আমি বলি। ফার্স্টে আমি যেটা দেখেছি অলরেডি সেটাই বলি, যে আমাদের হলো মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস মেটালিক রেডিয়াস কি? যখন আমার ওই সাবস্টেন্সটা আমাদের মেটালিক বন্ডিং এ যাবে, মেটালিক বন্ডিং এ যাবে, তখন আমি যে এইরকম ডিস্টেন্স মেপে যে আমি রেডিয়াসটা বের করবো সেটা হলো আমাদের মেটালিক রেডিয়াস। এবং আমাদের আরেকটা হলো আমাদের কোভালেন্ট রেডিয়াস। আচ্ছা, কোভালেন্ট বন্ডিং জিনিসটা আসলে মেটালিক বন্ডিং এর মতো না। কোভালেন্ট বন্ডিং এ আমাদের, দেখো মেটালিক বন্ডিং এর জিনিসটা কি, যে ও হলো আর ইলেকট্রন ছেড়ে দিয়া এখন হলো ওই যে মানে নেগেটিভ আর পজিটিভ জোন গুলোর ভিতরকার অ্যাট্রাকশন, ওইটা দিয়ে ওই বন্ডিংটা ক্রিয়েট হয়ে আছে। কিন্তু কোভালেন্ট রেডিয়াসে মানে কোভালেন্ট বন্ডিং এ আমার কি হয়, ইলেকট্রন ক্লাউড গুলো শেয়ার হয়, ঠিক আছে? একটা ইলেকট্রন ক্লাউড আছে, আরেকটা ইলেকট্রন ক্লাউড আছে, আমি এখানে আঁকাই যে ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড আছে এবং আমাদের পাশে ক্লোরিনের পরও আমাদের ইলেকট্রনের ক্লাউড আছে। এই দুইটা ক্লাউড গুলো কি হয়, ধরো এদিকে সরাই দিই। তো আমাদের কি হয়, যে আমাদের এয়ার ইলেকট্রন ক্লাউড শেয়ারিং হয়। শেয়ারিং হওয়ার কারণে দেখো যে আমাদের দুইটা অ্যাটম গুলো ওভারল্যাপ করে যায়, ঠিক আছে? এখন যদি আমি এটার দুইটা নিউক্লিয়াসের ভিতরকার যে ডিস্টেন্সটা সেটা মেজার করি, সেটা মেজার করে আমি যদি দুইটা ভাগ দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস। এবং কোভ্যালেন্ট রেডিয়াস আমি কোন বন্ডিং এর মাধ্যমে পাইতেছি? কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে আমি পাইতেছি, ঠিক আছে? তো এটা হলো আমাদের কোভ্যালেন্ট রেডিয়াসটা। এখন দেখো যেটা হলো এমসিকিউটা আসে, সেটা হলো যে মেটালিক রেডিয়াস বড় নাকি কোভ্যালেন্ট রেডিয়াস বড়? দেখো তুমি এটা মানে দেখলেই বুঝতে পারছো যে আমাদের মেটালিক যে রেডিয়াসটা সেটা অবভিয়াসলি আমাদের কোভ্যালেন্টের থেকে বড় হচ্ছে ফর এ পার্টিকুলার অ্যাটম, ঠিক আছে? একটা অ্যাটম যখন কোভ্যালেন্টে যাবে অথবা যদি সেটা মেটালিকে যায়, দুইটাতে যদি যায়, তার মেটালিক রেডিয়াসটা বড় হবে, কারণ আমার মেটালিকে আমার ওভারল্যাপটা করে নাই। আমার এখানে ওভারল্যাপের কারণে আমার এখানে রেডিয়াসটা কমে গেছে, অলরেডি এখানে রেডিয়াসটা কমে গেছে। তো আমাদের কোভালেন্ট রেডিয়াসটা আমাদের মেটালিক রেডিয়াসের থেকে ছোট হয়, ঠিক আছে? এইটা ছিল আমাদের অ্যাটমিক সাইজ নিয়ে কথাবার্তা। আর অ্যাটমিক সাইজের যদি আমি জেনারেল একটা কনসেপ্ট বলি, সেটা হলো যে পিরিয়ডিক প্রপার্টিজ যেহেতু আমি মেনশন করছি, তাইলে আমার পিরিয়ডে পিরিয়ডে যদি আমি এই দিকে যাই, লেফট থেকে রাইটে যাই, আমার অ্যাটমিক সাইজ আমার ডিক্রিজ করবে, কমে যাবে। এবং যদি আমি গ্রুপে উপর থেকে নিচের দিকে যদি যাই, আমার অ্যাটমিক সাইজ
অ্যাটমিক সাইজ আমার বাড়বে কেন? এই দুটো রিজনই এখন বলি। দেখো, পিরিয়ডে যদি আমি জাস্ট সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথাই বলি, কারণ এটা পিরিয়ডিক। পিরিয়ডে যত তুমি এদিক থেকে ওইদিকে যাইতেছো, তখন আউটার শেলে ইলেকট্রন নাম্বার বাড়তেছে। ইলেকট্রন এখানে একটা ছিল, ঠিক আছে? আমার আউটার শেলে এখানে যদি আমি ম্যাগনেসিয়ামটা আঁকায় দিই, এখানে ম্যাগনেসিয়াম একটু ছোট, আমাদের আউটার শেলে ইলেকট্রন নাম্বার বাড়তেছে, দুইটা হইলো। এবং আমাদের ভিতরে প্রথমে একটা, যদি আমি বলি যে প্রথমে এইখানে দেখো যে তোমার 11টা প্রোটন আছে, তাই না? তোমার এখন এইখানে তোমার প্রোটন হলো 12টা প্রোটন। এবং তোমার বাইরেও হলো 11টা ইলেকট্রন আগে, এখনো তোমার ইলেকট্রন হলো 12টা ইলেকট্রন। তোমার এখানে অ্যাট্রাকশন বেশি, তো অবভিয়াসলি তোমার সাইজটা শ্রিঙ্ক করবে, অ্যাটমিক সাইজ কমে যাচ্ছে। গ্রুপে কি হয় তোমার, যে তুমি ধরো যে তোমার সোডিয়াম এবং তারপরে হলো আমাদের পটাশিয়ামে যাচ্ছে। তোমার এইখানে ছিল হলো 3s আউটার শেল, তোমার এইখানে হয়ে গেল 4s, তোমার এখানে একটা এস আছে, 3s শেলটা ছিল আগে, তোমার বাইরে আরেকটা একটা 4s শেল চলে আসলো। তো তোমার যেহেতু একটা নতুন অরবিটাল বাইরে চলে আসছে, ফোর্থ শেলে চলে যাচ্ছে, তো অবভিয়াসলি তোমার অ্যাটমিক সাইজ ইনক্রিজ করতেছে, ঠিক আছে? এটাই ছিল মূলত হলো যে আমাদের অ্যাটমিক সাইজ নিয়ে এবং তার পিরিয়ডিক প্রপার্টিস নিয়ে আমাদের যত ডিসকাশন। আচ্ছা, আমি অলরেডি শিল্ডিং ইফেক্ট, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এবং ল্যান্থানাইট কন্ট্রাকশন নিয়ে কথাবার্তা বলে ফেলাইছি। মানে আমার নোট করা ছিল এখানে যে আমি কি কি বলবো। তো এটা অলরেডি আমি হলো সেই ল্যান্থানাইট কন্ট্রাকশনে বলে ফেলাইছি, তো এখন আর এটা না বলি। তুমি এখন যেটা করতে পারো যে এই অ্যাটমিক সাইজের এত এই কথাবার্তার পরে এখন তুমি একটু ল্যান্থানাইট কন্ট্রাকশন যে ডিসকাশনটা ছিল সেটা এখন একটু ভাবো যে আচ্ছা তাহলে এখন কি হচ্ছে, ঠিক আছে? এটা হইতে পারে শিল্ডিং ইফেক্ট এবং ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যদি কনফিউশন থাকে নেট সার্চ দিয়ে দেখবা, অনেক আর্টিকেল আছে, অনেক ভিডিওস আছে, ক্লিয়ার হয়ে যাবে একবার। আচ্ছা, তারপরে যেটা পিরিয়ডিক প্রপার্টিস আছে সেটা হলো ব্যালেন্সিং। আসলে এটা নিয়ে কথাবার্তা বলার কোনো, ক্লাস 8 এর পড়াশোনা, এটা নিয়ে আমি কথাবার্তা বলবো না। জাস্ট একটা জিনিস বলি, তোমাদের গ্রুপ নাম্বার 1 2 13 14 15 16 17 ভ্যালেন্সিটা কিরকম, আমাদের এখানে 1 2 3, এখানকার ভ্যালেন্সি হলো যতগুলো কি করবে তত 4, এগুলো ভ্যালেন্সি আবার কমে যাবে 3 to 1, ঠিক আছে? এই হলো ভ্যালেন্সি, তাছাড়া কোনো কিছু বলার নেই। আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে সেটা হলো আমাদের আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো যে আমি আগে একটা জিনিস লিখি, ফর্মুলা লিখি, ফর্মুলার মতো আমি পড়ছি আর কি, তারপরে দেখি বলতে চেষ্টা করি। 1 mole gas minus, oh, minus 1 mole electron on mole ion plus IE। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে, মানে ডেফিনেশনটা আমি অত বড় ডেফিনেশন না লিখে আমি জাস্ট এটা বলতেছি যে আয়োনাইজেশন এনার্জিটার ডেফিনেশনটা কি, যে the released energy released when we, uh, released gained, oh sorry, uh, বলেছে রিলিজ হবে না, অবভিয়াসলি রিলিজ হবে না, আমার ওকে দিতে হবে যে the energy to be given to a 1 mole gas to turn it into a 1 mole ion by removing 1 mole electron, এই যে এনার্জিটা, সেই এনার্জিটা হলো আমাদের আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি যদি না দেওয়া হয়, আমাদের ওই গ্যাস থেকে আমাদের ইলেকট্রনটা বের হবে না, আয়নটা হবে না, ঠিক আছে? আমার ওই এনার্জিটা দেওয়ার কারণে আমার ইলেকট্রনটা আউটার শেল থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়। এটা হলো আমাদের আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? আমাদের আয়নাইজেশন এনার্জি
আচ্ছা, এটা বলার আগে আচ্ছা, এটা বলি যে আয়নাইজেশন এনার্জি মানে এখানে যেহেতু একটু বড় হয়েছে, এখানে একটা দুইটা জিনিস বেশি থাকবে, সেটা হলো তোমাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এবং সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এটা একটা কথা আছে, দুইটা জিনিস কি, যে ধরো যে তোমার সোডিয়াম অ্যাটম আছে, এখানে তোমার সোডিয়াম অ্যাটম ছিল এবং ম্যাগনেসিয়াম অ্যাটম ছিল। তোমার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হলো, তুমি হলো এই সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম অ্যাটমকে তার রেসপেক্টিভ পরিমাণ আয়নাইজেশন, ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা দিছো, যার কারণে কি হয়েছে, তার আউটার শেল থেকে একটা ইলেকট্রন চলে গেছে। একটা ইলেকট্রন চলে যাওয়াতে সে যেটা হয়েছে সেটা হলো সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম প্লাস, এরকম হয়েছে। এখন তুমি তাকে আবার এনার্জি দিছো, এনার্জি দেওয়ার ফলে যেটা হয়েছে যে তোমাদের দুইটা ইলেকট্রন চলে গেছে, সোডিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+। এখন আমার মানে জিনিসটা হলো, মানে এখানে যে কোশ্চেনটা করে, ঠিক আছে, যে সোডিয়াম 2+টা কেন এক্সিস্ট করে না, যে ওয়াই মানে ম্যাগনেসিয়াম 2+ তো এক্সিস্ট করতেছে, তুমি তো দেখতেছো, কিন্তু সোডিয়াম 2+ কেন এক্সিস্ট করে না, ওয়াই সোডিয়াম 2+ doesn't exist, কেন এক্সিস্ট করে না? রিজনটা হলো, তোমার স্ট্রাকচারের দিকে তাকাইতে হবে। তোমার সোডিয়াম প্লাস যখন ছিল, সোডিয়াম মানে সোডিয়াম যখন ছিল, তখন দেখো যে সোডিয়ামের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা ছিল সেটা হলো যে নিয়ন, ইনার্ট গ্যাসের কনফিগারেশন। তারপরে আমাদের ছিল হলো 3s1। ম্যাগনেসিয়ামের অন দি আদার হ্যান্ড আমাদের ছিল হলো নিয়ন, একটি ইনার্ট গ্যাসের কনফিগারেশন, তার সাথে 3s2। যখন আমি ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা দিছি, প্রোভাইড করছি সোডিয়ামকে এবং ম্যাগনেসিয়ামকে, আমার কি হয়েছে, এটা সোডিয়াম প্লাস হয়ে গেছে। তার মানে এখানে আমাদের একটা, দেখো, সোডিয়াম প্লাস হওয়ার সাথে সাথে সেটা একটা ইনার্ট গ্যাসের কনফিগারেশন নিয়ে গেছে। কিন্তু ম্যাগনেসিয়ামের প্লাস যখন হয়েছে তখন কিন্তু এখনো ইনার্ট গ্যাসের কনফিগারেশনটা নেয় নাই, ঠিক আছে। সো এখন যখন তুমি এর থেকে আপনি যখন একটা স্টেবল, সুপার স্টেবল একটা স্ট্রাকচার হয়ে গেছে, এখন যদি তুমি একটা ইলেকট্রন বের করতে চাও, তোমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। এটা এক্সপেরিমেন্টালি পসিবল, বাট ইন নেচার সোডিয়াম 2+ এক্সিস্ট করে না। এই জন্যই করে না, কারণ আমাদের এইখানে একটা স্টেবল স্ট্রাকচার চলে গেছে। সিমিলারলি যেরকম ভাবে আমাদের ম্যাগনেসিয়াম 3+ এক্সিস্ট করবে না নেচারে, কারণ আমাদের স্টেবল স্ট্রাকচারে চলে গেছে। এইট, এখন আয়নাইজেশন এনার্জির যে রিলেশনটা, পিরিয়ডিক রিলেশন এবং গ্রুপ ওয়াইজ রিলেশন, সেটা একটু বলি। যে যে আমাদের পিরিয়ড ওয়াইজ, আমাদের যখন লেফট থেকে রাইটে যাবে, আমাদের আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। আয়নাইজেশন এনার্জিটা বাড়বে, কেন বাড়বে আমরা একটু দেখি। যে তোমার সোডিয়ামের, আমি একদম এক্সট্রিম দুইটা কেস নিয়ে কথা বলতে বলি। এক সাইডে আমাদের সোডিয়াম, আর সাইডে আমাদের ক্লোরিন, ঠিক আছে। এক্সট্রিম মানে দুই সাইডের আর কি পিরিয়ডিক টেবিলে। তো বাইরে সোডিয়ামের আউটার শেলে ইলেকট্রন হলো একটা, ক্লোরিনের ক্ষেত্রে আমাদের আউটার শেলে ইলেকট্রনটা হলো 7টা। 1 2 3 4 5 6 7। দেখো, আমাদের সোডিয়ামের ক্লোজেস্ট ইনার্ট গ্যাস হলো নিয়ন, এইদিকে, এইদিকে নিয়ন, যেটা আউটার শেলে মানে এখানে যদি একটা শেল ধরি তার নিচে 2p শেল, সেটা ফুলফিল, কিন্তু এই যে আউটার শেলে 3s শেলে কোনো ইলেকট্রন নাই। তো সোডিয়াম চেষ্টা করবে হলো, আচ্ছা, তো আমাদের নিয়ারেস্ট কি ছিল হলো নিয়ন। সো ও ওইটার করতে হবে। সো ওর হলো এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি খুবই হাই, ঠিক আছে। তার মানে ওর হলো অত বেশি ওর এনার্জি লাগবে না, ও এমনি দিয়ে দিবে, নিয়ে যাও ভাই, আমি আয়ন হয়ে যাবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু তা না, ক্লোরিন চাই হলো যে মানে ক্লোরিনের নিয়ারেস্ট নিয়ে আর্গন।
ঠিক আছে। তো ক্লোরিনের নিয়ারেস্ট নেইবার হলো আমাদের আর্গন। তো সে চাবে যে আর্গনের মতো একটা স্ট্রাকচার গঠন করতে, মানে একটা ইলেকট্রন সে নিতে চাইবে। ঠিক আছে, কিন্তু আমরা কি করতেছি, তার থেকে আরেকটা ইলেকট্রন কেড়ে নিতেছি। সো ও এই ইলেকট্রনটা মানে এত সহজে দিতে চাবে না। ঠিক আছে, এই জন্য তার আয়নাইজেশন এনার্জিটা খুবই বেশি হাই হবে। এটা হলো আমাদের পিরিয়ড ওয়াইজ রিলেশনটা। আমাদের গ্রুপ ওয়াইজ রিলেশনটা কি বলতে, আমাদের উপর থেকে নিচের দিকে যাবে, তখন রিলেশনটা কি দেখো, যে আমি ধরি যে সোডিয়াম এরকম, তারপরে ধরো পটাশিয়াম, সোডিয়ামের এই শেলটা দিব, তারপরে আরেকটা শেল দিব, তারপরে হলো আমাদের আরো আছে। ঠিক আছে, যাই হোক আমি পটাশিয়াম পর্যন্ত দেখি জিনিসটা দেখো, যে যখন সোডিয়ামের আউটার শেল একটা ইলেকট্রন এইখানে আছে, পটাশিয়ামের আউটার শেল ইলেকট্রন দেখো কত দূরে, অনেক দূরে। মানে হলো যে এই নিউক্লিয়াসের ওই একটা ইলেকট্রনের উপরে প্রভাবটা খুবই কম পটাশিয়ামের ক্ষেত্রে, এবং ওর নিচে যতগুলো আছে রুবিডিয়াম, ঠিক আছে, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো যত কিছু আছে সবকিছুর জন্যই কিন্তু আমার হলো যে আরো বেশি দূরে দূরে চলে যাচ্ছে। সিরিয়ানের জন্য তো অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে জিনিসটা। তো আরো বেশি দূরে চলে গেছে, নিউক্লিয়াসের এর উপরে প্রভাবটা খুবই কমে গেছে। তার মানে হলো যে যত দূরে চলে গেছে এই ইলেকট্রনের তো তত রিলিজ হওয়ার টেন্ডেন্সি তত বেশি, কারণ নিউক্লিয়াস তো তাকে অ্যাট্রাক্ট করতেছে। ঠিক আছে, নিউক্লিয়াস তাকে অ্যাট্রাক্ট করতেছে না, সে তত চলে যেতে যাবে। সো আমাদের যত গ্রুপ ওয়াইজ যত আমি নিচে নামবো, আমাদের আয়নাইজেশন এনার্জিটা তত বেশি কমবে, মানে তত কম আমার এনার্জি দিতে হবে ওই ইলেকট্রনটাকে বের করার জন্য। ঠিক আছে, সো এই ছিল হলো আমাদের আয়নাইজেশন এনার্জির ইটা। এখন আমরা আয়নাইজেশন এনার্জির এক্সেপশন কয়েকটা আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এক্সেপশন, আচ্ছা, এক্সেপশন নিয়ে কথাবার্তা বলি। আয়নাইজেশন এনার্জির যে এক্সেপশন, যে দুইটা কেস আসে, এবং এই দুইটাই মানে ই করে আর কি, পরের গুলো আর কি দরকার হয় না। সেটা হলো বেরিলিয়াম। দেখো আমি কি বলছি, যে পিরিয়ডের যত এদিক যাবে তত বেশি তার আয়নাইজেশন এনার্জি বাড়বে, কিন্তু বেরিলিয়ামের পরে বোরন আসে, এবং ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম আসে, তাই না? ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, কিন্তু আমাদের আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের বোরনের থেকে বেশি হয়, ম্যাগনেসিয়ামে অ্যালুমিনের থেকে বেশি হয়। কেন বেশি হয়? দুইটা কেসের জন্যই একটা স্ট্রাকচার দেয়। বেরিলিয়ামের জন্য আমাদের স্ট্রাকচারটা হলো, দেখো আমি যদি বলি যে NH2, ঠিক আছে, এবং হলো, আচ্ছা, NH2 এর বদলে আমি লিখি যে 2s2, ঠিক আছে, বেরিলিয়ামের হলো আমাদের 2s2, ম্যাগনেসিয়ামের হলো আমার 3s2। বোরনের স্ট্রাকচার, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2s2 2p1, অ্যালুমিনিয়ামের হলো 3s2 3p1। দেখো এই যে 2s2 এবং 3s2, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা কিন্তু এই 2s2 2p1 এবং 3s2 3p1 এটার থেকে কিন্তু এই স্ট্রাকচারটা বেশি স্টেবল। মানে এই যে আমার একটা ডুয়েট ফর্ম করে আছে, আমাদের এস শেল পুরো করে আছে, একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পুরো করে আছে, এইখান থেকে যদি আমি ইলেকট্রন একটা নিয়ে নিতে চাই, আমাদের মানে এনার্জি তত বেশি দিতে হবে কম্পেয়ার টু যদি আমি পি থেকে নিতে চাই। পিতে আমার আনপেয়ার্ড ইলেকট্রন পরে আছে, সিঙ্গেল ইলেকট্রন পরে আছে, কিন্তু আমাদের 2s আমাদের পেয়ার্ড ইলেকট্রন পরে আছে। সেখান থেকে আমাদের নিতে গেলে আমাদের 2s এর মানে বেরিলিয়ামের এনার্জিটা আমাদের বেশি হবে, বেশি এনার্জি দিতে হবে। তো আয়নাইজেশন এনার্জি আমাদের বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের বোরন এবং অ্যালুমিনিয়াম থেকে বেশি হয় রেসপেক্টিভলি। আমাদের আরেকটা কেস যেটা এক্সিস্ট করে, সেটা হলো নাইট্রোজেন, অক্সিজেন এবং আমাদের ফসফরাস এবং সালফার, এইটার ভিতরকার কাহিনী। এখানে অক্সিজেন, দেখো আমরা হলো প্রথমে স্ট্রাকচারটা দেখি। এখানে আমাদের যে নাইট্রোজেনের স্ট্রাকচারটা, সেটা হলো আমাদের 2s2 2p3, দেখো, এবং আমাদের এইখানে হলো 2s2 2p4। ফসফরাসের হলো 3s2 3p3, এবং আমাদের 3s2 3p4। এখন যেটা খেয়াল করার বিষয়, সেটা হলো যে দেখো আমাদের পি শেলে কিন্তু আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধরে হলো 6টা,
মানে হলো যে যখন তিনটা পুরো আছে তখন এই শেলটা হলো হাফ ফিল্ড অবস্থায় আছে, হাফ ফিল্ড অবস্থায় আছে, এবং এটা হলো আমাদের পুরোপুরি ফিল্ড অবস্থায় আছে আমাদের এস শেলটা। তার মানে আমাদের ফুল ফিল্ড এবং আমাদের হাফ ফিল্ড একটা কনফিগারেশন দাঁড়াইছে, সেটা কিন্তু এইখানে নাই। তার মানে হলো আমাদের এই যে ইলেকট্রনিক স্ট্রাকচারটা এই স্ট্রাকচার দুইটার থেকে বেশি স্টেবল। তার মানে আমাদের এই স্ট্রাকচার থেকে ইলেকট্রন বের করতে এই স্ট্রাকচার থেকে বেশি এনার্জি লাগবে। তার মানে আমাদের আয়নাইজেশন এনার্জিটা নাইট্রোজেনের অক্সিজেন থেকে বেশি এবং ফসফরাসের সালফারের থেকে বেশি। আচ্ছা, এখন এটা ছিল মানে এটা বিতে দেয় নর্মালি কোশ্চেন। আরেকটা জিনিস যেটা হলো, এটা নর্মালি এই চ্যাপ্টারে লাগে না, বাট কোন চ্যাপ্টারে লাগে আমি জাস্ট এখানে বলে যাই, সেটা হলো রিডিউসিং প্রপার্টি। রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি মানে হলো মানে রিডাকশন জিনিসটা কি? রিডাকশন হলো গেইন অফ ইলেকট্রনস। দেখি, ও সরি, আমি রিডিউসিং ক্যাপাবিলিটি, তাহলে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি অথবা, আচ্ছা যাই হোক, আমি এত না পেঁচাই, অক্সিডাইজিং প্রপার্টি লিখে দিবে। তো আমার মানে এখন এত পেঁচাবো না প্রপার্টি, আমি নর্মালি অনেক পেঁচাই জিনিসপাতি, আমার মাইন্ড ওরকম করে কাজ করে, তো এখন কিছু করার নেই। তো যাই হোক, তো অক্সিডাইজিং প্রপার্টিটা হলো, দেখো অক্সিডেশন কি, অয়েল রিক এরকম, যে অক্সিডেশন ইজ লুজিং, অক্সিডেশন হলো লুজিং অফ ইলেকট্রন, লুজিং অফ ইলেকট্রন, এবং রিডাকশন হলো আমাদের গেইনিং অফ ইলেকট্রন, গেইনিং অফ ইলেকট্রন, ঠিক আছে। এখন যে এইটা হয় যে আমাদের কোন সাবস্টেন্সটা কত দ্রুত অক্সিডাইজ হয়, ঠিক আছে, মানে কত পাওয়ারফুল, টার্মটা চলে আসতেছে রিডিউসিং এজেন্ট, যে সাবস্টেন্সটা রিডিউস করতে পারে তার মানে হলো সে নিজে অক্সিডাইজ হয়, ঠিক আছে। জিনিসটা হলো যে যে নিজে অক্সিডাইজড হয় সে একই সাথে আরেকজনকে রিডিউস করে, তার মানে সে একই সাথে একটা রিডিউসিং এজেন্ট, মানে সে তো একজনের থেকে মানে মানে সে লুজ করে আরেকজনকে সে দিতেছে, কেউ যদি তার থেকে না নেয় সে তো লুজ করতে পারতেছে না, তাই না? তো সে একটা রিডিউসিং এজেন্ট। তো এখানে যে জিনিসটা বলে যে যার আয়নাইজেশন এনার্জি যত কম সে তত পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, মানে হলো সে তত পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, তার মানে হলো যে সে যত দ্রুত রেডিলি তার আউটার শেল ইলেকট্রনটা লুজ করে দিচ্ছে, সে কিন্তু মানে অক্সিডাইজ হচ্ছে তত মানে ফাস্ট এবং রিডিউস করতেছে তত ফাস্ট, তার মানে রিডিউসিং এজেন্ট সে তত বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তার মানে হলো যে যার আয়নাইজেশন এনার্জি যত কম থাকবে তার রিডিউসিং ক্যাপাবিলিটি তত বেশি থাকবে, ঠিক আছে। তার মানে এটা যদি আমি গ্রুপ ওয়াইজ দেখি, গ্রুপ ওয়াইজ আমরা দেখছিলাম হলো যে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম আমাদের গ্রুপটা ছিল, আমাদের গ্রুপ ওয়ানটা। আমি বলছিলাম যে গ্রুপ ওয়াইজ আমাদের আয়নাইজেশন এনার্জিটা কমে যায়, তার মানে আমাদের আয়নাইজেশন, হ্যাঁ, আয়নাইজেশন এনার্জি কমে যায়। তার মানে হলো যে আমাদের নিচে, এটা একটা রেডিও অ্যাক্টিভ জিনিস সেই জন্য আমি এটা একটু না বলি, কিন্তু আমাদের যত নিচে যাইতেছে তত বেশি সে মানে আউটার ইলেকট্রনটা ছেড়ে দিতেছে, তার মানে আমাদের যত নিচে যাবে সে তত বেশি পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। তো এটা মানে ই করে বলা যেতে পারে যে আমাদের এরকম করে বললো, বলে দিল যে আমাদের পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট কোনটা, এইখানে আমাদের সব থেকে পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হলো আমাদের সিজিয়াম, এবং এটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু লিথিয়াম অনেক পাওয়ারফুল একটা রিডিউসিং এজেন্ট, সো মানে যে অর্ডার খেয়াল করি এরকম হয় আর
আচ্ছা, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই বলবো। দেখি কালকে আবার নেক্সট ভিডিও করবো।